হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই স্টাডি চ্যানেল শিক্ষা দিশারি। আজ আমরা 11 নিউট্রিশনের পুষ্টিতে যে ভিটামিনের চ্যাপ্টারটা ভিটামিন বি টু সম্পর্কে আলোচনা করব। দেখো, বি টু এর উৎস পর্যন্ত কিন্তু আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি। তো আজকে আমাদের টপিক হচ্ছে ভিটামিন বি টু এর শারীরবৃত্তীয় কার্যাবলী। দেখো, ভিটামিন বি টু এর শারীরবৃত্তীয় কার্যাবলী যদি আমরা দেখি, দেখো প্রথম পয়েন্ট কি আছে, রাইবোফ্লেভিন। বি টু এর রাসায়নিক নাম কি? রাইবোফ্লেভিন। তাহলে এই বি টু কী করছে? রাইবোফ্লেভিন, যেটা স্বাভাবিকভাবে দেহ বৃদ্ধির জন্য প্রয়োজনীয়। এটা কি দেহের বৃদ্ধির জন্য প্রয়োজনীয়। 2 নম্বর কী আছে, এটি প্রোটিনের বিপাক ক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে এটা কি করছে? প্রোটিনের বিপাক ক্রিয়া। 1 নম্বর হচ্ছে রাইবোফ্লেভিন স্বাভাবিকভাবে দেহ বৃদ্ধির জন্য প্রয়োজনীয়। 2 নম্বর হচ্ছে এটি প্রোটিনের বিপাক ক্রিয়ায় অংশগ্রহণ করে। 3 নম্বর কী দেওয়া আছে দেখো, এটি অ্যাসাইল কোএ ডিহাইড্রোজিনেজ এনজাইমের প্রস্থেটিক গ্রুপের অপরিহার্য অংশ। এই এনজাইমটি ফ্যাটি অ্যাসিড জারণের প্রথম ধাপটিকে ত্বরান্বিত করে। তাহলে এই বি টু কী করছে? এটা ফ্যাটি অ্যাসিড যখন জারিত হয়, সেই জারণের অনেকগুলো স্টেপ থাকে। তো প্রথম স্টেপটাকে ত্বরান্বিত করছে, মানে কি ত্বরান্বিত করা মানে কি স্টেপটাকে ভালোভাবে হতে সাহায্য করছে। এটা একটা অনুঘটক রূপে কাজ করছে। 4 নম্বর পয়েন্ট কী আছে দেখো, রাইবোফ্লেভিন লোহিত রক্তকণিকার গঠন এবং শরীরে অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে। তাহলে এটা কি কাজ করছে? লোহিত রক্তকণিকা তো তৈরি হতে সাহায্য করছে, তার সঙ্গে শরীরে কিন্তু অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করছে। 5 নম্বর কী আছে দেখো, দৃষ্টিশক্তিকে সুস্থ এবং স্বাভাবিক রাখে। তাহলে এটা কিন্তু আমাদের দৃষ্টিশক্তিতে সাহায্য করছে। তারপর 6 নম্বর কী আছে, সুষ্ঠু পরিপাক ক্রিয়া বজায় রাখতে সাহায্য করে। 7 নম্বর ত্বকের সজীবতা বজায় রাখে। তাহলে ত্বকের সজীবতা বজায় রাখাও একটা পয়েন্ট আছে এখানে। তাহলে আমাদের ভিটামিন বি টু এর কাজগুলো আমরা বুঝতে পারলাম। তো এখানে মোট 7টা পয়েন্ট আছে, তোমরা কিন্তু 5 নম্বরের জন্য এটা করে রাখতে পারো, কারণ এইবার তোমাদের কিন্তু ব্রড কোশ্চেন আছে। ঠিক আছে, এরপরের কোশ্চেন দেখো, সহকারী উৎসেচক বা কোএনজাইম হিসেবে রাইবোফ্লেভিনের কী কাজ? রাইবোফ্লেভিন কী করছে? এটিপি এর সঙ্গে যুক্ত হয়ে দুটি কোএনজাইম গঠন করে। এই এটিপির পুরো কথা কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ঠিক আছে, তাহলে এটা কি কাজ করে? দুটো কোএনজাইম গঠন করছে এটিপির সঙ্গে যুক্ত হয়ে। প্রথমটি ফ্লেভিন মনোনিউক্লিওটাইড, তাহলে ফ্লেভিন মনোনিউক্লিওটাইড, ঠিক আছে, FMN। এবং দ্বিতীয়টি হচ্ছে ফ্লেভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড, FAD। ঠিক আছে, তাহলে FAD এবং FMN এর পুরো ফুল ফর্ম যদি তোমাদের আসে তাহলে কিন্তু তোমরা করতে পারবে। তারপরে কী আছে দেখো, FAD এবং FMN বিভিন্ন অ্যাপো এনজাইমের সাথে যুক্ত হয়ে বহু সংখ্যক জারণ বিজারণ এনজাইম গঠন করে। FMN এবং FAD যে সকল এনজাইমের ওপর কাজ করে সেগুলো কী কী দেওয়া আছে দেখো। FMN হচ্ছে কি? ফ্লেভিন মনোনিউক্লিওটাইড। এটা কাজ করছে ওয়ারবার্গের হলুদ এনজাইম, সাইটোক্রোম সি রিডাক্টেজ, এল অ্যামাইনো অ্যাসিড অক্সিডেজ, এই এনজাইমগুলোর ওপর কাজ করছে। এবং FAD কাজ করছে দেখো জেনথিন অক্সিডেজ, ডি অ্যামাইনো অ্যাসিড অক্সিডেজ, অ্যালডিহাইড অক্সিডেজ। তাহলে FAD কোন কোন এনজাইমের উপর কাজ করছে এবং FMN কোন কোন এনজাইমের উপর কাজ করছে। FM এর ফুল ফর্ম কোনটি মনে রাখবে এবং কোন এনজাইমের উপর কাজ করছে সেটা তোমরা মনে রাখবে। আর FAD ফুল ফর্ম এবং এরা কোন কোন এনজাইমের উপর কাজ করছে এটাও মনে রাখতে হবে। ঠিক আছে, তারপর দেখো কি আছে, আচ্ছা FAD যে এনজাইমগুলোর উপর কাজ করছে সেগুলো দেখো আরও কয়েকটা দেওয়া আছে। কি আছে? ফিউরাইক অ্যাসিড, তারপরে ফিউয়ারিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ, গ্লাইসিন অক্সিডেজ, অ্যাসিটাইল কোএ ডিহাইড্রোজিনেজ। এবার কি হচ্ছে দেখো, অ্যাসিটাইল CoA ডিহাইড্রোজিনেজ হচ্ছে। এরপর দেখো রাইবোফ্লেভিন দেওয়া আছে এবং কিভাবে হচ্ছে সেটা এখানে আমাদের একটা রাসায়নিক বিক্রিয়ার মতো করে দেওয়া আছে। রাইবোফ্লেভিনের সঙ্গে যুক্ত হচ্ছে কি? ATP, ডি হচ্ছে ফ্লোভোকাইনেজ, Mg++, সেখান থেকে FMN প্লাস ADP, আর FMN প্লাস ATP যুক্ত হয়ে কি হচ্ছে? FAD এবং সিনথেটেজ এটা কিন্তু একটা এনজাইম, এবং নিচে Mg++, তারপরে কি হচ্ছে? FAD এবং প্লাস PPI। ঠিক আছে, আচ্ছা এবার জানবো আমরা অভাবজনিত লক্ষণ। এই যে ভিটামিন বি টুর অভাবে কী রোগ হয়?
ভিটুর অভাবে কিন্তু আমাদের বিটুর অভাবে প্রধান রোগ হচ্ছে কি গ্লসাইটিস এবং চিলোসিস। এই দুটো কিন্তু চিলোসিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চিলোসিসটা কিন্তু বারবার দেয়, যে ঠোঁটের কোণে ঘা অর্থাৎ চিলোসিস। এটা কি হয়, ঠোঁট ফুলে ওঠে এবং ঘা হয় চিলোসিস রোগে। আর গ্লসাইটিসটাই কি হয়, জিহ্বায় ঘা হয়, জিহ্বা ম্যাজেন্টা বর্ণের হয় এবং জিহ্বায় প্যাপিলাগুলি স্ফীত হয়ে যায়। ঠিক আছে, গ্লসাইটিসটা তাহলে কি জিভের কোণে ঘা, এবং যদি বলে ঠোঁটের কোণে ঘা তাহলে সেটা হবে কি চিলোসিস। ওকে, এরপরে দেখো আরও অনেকগুলো ডিজিজ আছে, যেগুলো হচ্ছে সেবোরিক ডার্মাটাইটিসটা কি, এই ভিটামিনের অভাবে ত্বকে মোমের মতো একটা আবরণ পড়ে যায়, একে সেবোরিক ডার্মাটাইটিস বলা হয়। তাহলে ভিটামিন B2 এর যখন অভাব হয়, আমাদের যে ত্বক সেই স্কিনের ওপর একটা মোমের মতো আস্তরণ পড়ে যায়, এটাই হচ্ছে সেবোরিক ডার্মাটাইটিস। নেক্সট কি আছে দেখো, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিসটা কি, মুখ ও ঠোঁটের দু কোণ ফেটে যায় এবং ঘা হয়। আমাদের যে মুখের যে দুটো কোণ আছে, মুখ এবং ঠোঁটের যে দু কোণ আছে সেই কোণগুলো ফেটে যায় এবং ঘা হয়। এখানে দেখো দুটো আমাদের পিকচার দেওয়া আছে, একটা গ্লসাইটিস মানে জিভে ঘা যেটা, আর চিলোসিস যেটা এই দেখো ঠোঁটের কোণে ঘা হয়েছে এখানে, এই যে ঠোঁটের কোণে এখানে ঘা দেখা যাচ্ছে, এটা কিন্তু আমাদের চিলোসিস। ঠিক আছে, এরপরে দেখো কতগুলো আরও কিছু যেগুলো লক্ষণ দেওয়া আছে, সেটা হচ্ছে চোখের ওপর কি এফেক্ট পড়ে, ত্বকের লোম পড়ে যায় এবং ত্বক শুষ্ক এবং খসখসে হয়ে যায়। আর মানে স্কেলি স্কিন বলতে যে আমাদের স্কিনটা খসখসে হয়ে যায়। আর কি পয়েন্ট আছে দেখো, চোখের ওপর কি প্রভাব পড়ে, কর্নিয়ায় অধিক পরিমাণে রক্ত জালকের সৃষ্টি হয়, চোখে ছানি পড়ে এবং আলো অসহ্য লাগে, ফোটোফোবিয়া যেটা। ফোবিয়া মানে কি বলো তো, ভয়, আর ফোটো মানে আলো, তাহলে আলোতে যাদের ভয় লাগে সেটা হচ্ছে ফোটোফোবিয়া। ঠিক আছে, তাহলে চোখের ওপর কিন্তু এই প্রভাব বলে দেখা যায়। এছাড়াও দেখো কয়েকটা কিছু দেওয়া আছে, যেটা হচ্ছে রাইবোফ্লাভিন অভাবে দেহের বৃদ্ধি ব্যাহত হয়, মূত্রের পরিমাণ কমে যায়, অস্থিমজ্জায় লোহিত রক্তকণিকার পরিণতি ব্যাহত হয়। তাহলে এতগুলো কিন্তু লক্ষণ দেখা যায়। ঠিক আছে, আচ্ছা এরপর এটা তো জানলাম আমরা অভাবজনিত রোগ, এরপর জানবো আমরা আধিক্যজনিত ফল। তাহলে ভিটামিন B2 যদি অধিক গ্রহণ করি তখন কি হতে পারে, দেখো চুলকানি, অসারতা, হলুদ বা কমলা প্রস্রাব, আলোর প্রতি সংবেদনশীলতা, যকৃতের ক্রিয়াকলাপে ব্যাঘাত, এইগুলো কিন্তু দেখা যেতে পারে আধিক্যজনিত ফল হিসাবে। দেখো ভিটামিন B2 গ্রহণের মাধ্যমে প্রতিকার, তাহলে এর গ্রহণের মাধ্যমে কি কি প্রতিকার পেতে পারি আমরা, B2 অভাবে শরীরে পরিলক্ষিত হলে অনুপূরক খাদ্য সহকারে 5 মিলিগ্রাম সিনথেটিক রাইবোফ্লেভিন খাওয়াতে হবে রোগীকে। তাহলে রোগীকে আমাদের কিন্তু সিনথেটিক রাইবোফ্লেভিন খাওয়াতে হবে। খাওয়ানোর পরেও উপকার না হলে ইঞ্জেকশনের সাহায্যে শিরার মাধ্যমে ইন্ট্রাভেনাস দেহে প্রবেশ করাতে হবে এবং ধীরে ধীরে কয়েক সপ্তাহের মধ্যে অভাবের লক্ষণ দূর হবে। তাহলে যখন B2 অভাব অধিক দেখা যায়, মানে যখন একটা মারাত্মক পর্যায়ে চলে যায়, তখন কি হয়, আমাদের বাইরে থেকে ইঞ্জেকশনের মাধ্যমেও কিন্তু B2 প্রয়োগ করানো হয় শরীরে, তাছাড়া কিন্তু কোনো উপায় থাকে না। আর যখন আমরা এটা প্রয়োগ করি তখন কিন্তু খুব তাড়াতাড়ি এই B2 অভাবটা পূরণ হয়ে যায়। আচ্ছা এখানে দেখো দুটো কোয়েশ্চেন আছে, সহকারী উৎসেচক হিসেবে রাইবোফ্লেভিনের কী ভূমিকা, এই যে ভূমিকাটা এখানে যে সহকারী উৎসেচক হিসেবে রাইবোফ্লেভিন, এই যে পয়েন্টটা আমি তোমাদের বললাম, তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। আরেকটা হচ্ছে সেবোরিক ডার্মাটাইটিস কি, আমি কিন্তু আগে আলোচনা করে দিয়েছি যে আমাদের যে স্কিন সেখানে একটা মোমের মতো আস্তরণ পড়ে যায়, সেই লক্ষণটাই হচ্ছে সেবোরিক ডার্মাটাইটিস, এবং এটা ভিটামিন B2 অভাবজনিত একটি রোগ, মনে থাকবে। তাহলে কোয়েশ্চেনগুলো হয়ে গেল। এরপর দেখো একটা ছক আছে এখানে, রাইবোফ্লেভিনের যে দৈনিক চাহিদা, ডেলি রিকোয়ারমেন্ট অফ রাইবোফ্লেভিন। দেখো প্রথমে আছে কি পুরুষদের, আমি আগেই বলেছি যে সবাইকারই একটা কাজের ধরন অনুযায়ী তাদের চাহিদা থাকে। তো পুরুষ হচ্ছে স্বল্প পরিশ্রমী 1.6 মিলিগ্রাম পার ডে, মাঝারি পরিশ্রমী 2.1 মিলিগ্রাম পার ডে, অতি পরিশ্রমী 2.7 মিলিগ্রাম পার ডে। এবার মহিলাদের ক্ষেত্রে দেখো, স্বল্প পরিশ্রমী 1.6 মিলিগ্রাম পার ডে, মাঝারি পরিশ্রমী 2.0 মিলিগ্রাম পার ডে, অতি পরিশ্রমী 2.6 মিলিগ্রাম পার ডে। গর্ভবতীদের ক্ষেত্রে দেখো 2.3 মিলিগ্রাম পার ডে, আর প্রসূতিদের ক্ষেত্রে দেখো 0 to 6 মান্থ 2.5 মিলিগ্রাম পার ডে, 7 থেকে 12 মাস হচ্ছে 2.4 মিলিগ্রাম পার ডে।
এবার শিশুদের ক্ষেত্রে দেখো সদ্যজাত শিশু 0 থেকে 6 এবং 7 থেকে 12 এদের কিন্তু ডেলি রিকোয়ারমেন্ট বলে কিছু দেওয়া নেই। এরপর যে 1 থেকে 3 বছর শিশু তাদের দেখো 0.8 মিলিগ্রাম পার ডে, 4 to 6 ইয়ার্স 1.1 মিলিগ্রাম পার ডে, 7 to 9 ইয়ার্স 1.3 মিলিগ্রাম পার ডে। এবং বালকের ক্ষেত্রে কী আছে, 10 to 12 ইয়ার্স 1.7 মিলিগ্রাম পার ডে, 13 to 15 years 2.2 মিলিগ্রাম পার ডে, 16 to 18 years 2.5 মিলিগ্রাম পার ডে। বালিকাদের ক্ষেত্রে দেখো দেওয়া আছে 10 to 12 years 1.6 মিলিগ্রাম পার ডে, 13 to 15 years 1.9 মিলিগ্রাম পার ডে, 16 to 18 years 1.9 মিলিগ্রাম পার ডে। তাহলে কিন্তু আমাদের ভিটামিন B2 এর যে ডেলি রিকোয়ারমেন্ট সেটা আমরা একটা ছকের আকারে দেখিয়ে দিলাম। তো এখানে কিন্তু ভিটামিন B2 কিন্তু আমরা শেষ করছি আজকের ক্লাসে। আজকে আমাদের ভিটামিন B2 শেষ হয়ে গেল। নেক্সট ভিডিওতে কিন্তু আমি আলোচনা করব ভিটামিন C সম্পর্কে। তো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবে, এবং যদি তোমাদের কোনো অসুবিধা থাকে, এনি ডাউট থাকে, কোনো কোয়েশ্চেন তোমাদের মনে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ক্লাসটা আমার ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ওকে, তো আজকে ক্লাস আমি এখানে এন্ড করলাম। ওকে, থ্যাংক ইউ।